আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকা ইউটিউব চ্যানেল। এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনের পরদিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের ২৬টি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় খুলে দোয়া মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টানানো ও স্লোগান দিয়েছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের এমন তৎপরতা দেখে জামাত ইসলামী চুপ থাকলেও এনসিপি বলছে বিএনপির গ্রিন সিগন্যাল থাকায় মাঠে নামছে আওয়ামী লীগ। প্রশ্ন হলো, সরকারি দল বিএনপি কি ভাবছে? কিছু জায়গায় আওয়ামী লীগের তৎপরতা স্থানীয় ছাত্রদল ও বৈষম্য বিরোধীদের বাধার মুখে পড়লেও কেন্দ্রীয় পর্যায়ে বিএনপির শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি। আবার আওয়ামী লীগের দুজন সাবেক এমপি সহ বেশ কয়েকজন নেতা জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপির একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দিকে আনার জন্য মাঠ পর্যায়ে অনানুষ্ঠানিক সহনশীলতার একটি পরিবেশ তৈরি হয়েছে। এখন সামনে স্থানীয় সরকার নির্বাচনের আগে বিএনপিকে আওয়ামী লীগের ব্যাপারে একটি সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে, সে ইঙ্গিত দিয়ে রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার জামায়াত ইসলামের একটি অংশ মনে করে, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে না গিয়ে কৌশলগত অবস্থান নিতে চায়। প্রশ্ন হলো, নির্বাহী আদেশে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়ে গেছে, সেটি কোন প্রক্রিয়ায় তুলে নেবে সরকার? সরকার একটি সূত্র বলছে, এক্ষেত্রে তিনটি বিকল্পের কথা ভাবছে সরকার। তিনটির মধ্যে দ্বিতীয় বিকল্পের পথে হাঁটলে মার্চের শেষ দিকে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে যেতে পারে। এই বিকল্পগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে আইন মন্ত্রণালয়। আবার মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অবস্থান ও দলটি নিষেধাজ্ঞা তুলে দিলে এর প্রভাব কি হতে পারে তা নিয়ে রিপোর্ট তৈরি করতে কাজ করছে দুটি গোয়েন্দা সংস্থা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপর পটুয়াখালীর দশমিনা, বরগুনার বেতাগী, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, বগুড়া, পঞ্চগড়, হবিগঞ্জ, খুলনা, রাজবাড়ী, ফরিদপুর, চট্টগ্রাম, কুড়িগ্রাম, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, সিলেট এবং দিনাজপুরের পার্বতীপুর সহ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা গেছে। এসব জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ, জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে এসব কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবশেষ ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে এ ধরনের উপস্থিতি কেবল সাংগঠনিক বার্তা নয়, বরং জাতীয় রাজনীতিতে পুনরায় জায়গা করে নেওয়ার কৌশলগত প্রচেষ্টার অংশ। এই যে বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলার চেষ্টা, পতাকা উত্তোলনের বাইরেও আরেকটি বিষয় সবার নজরে আসে। সেটি হলো, দীর্ঘ প্রায় ৯ মাস পর জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগর সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সহ দুজনকে। গ্রেপ্তারের ১.৫ বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। অনেক জায়গায় আওয়ামী লীগের এই তৎপরতার মুখে স্থানীয় ছাত্রদল বা বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বাধা, ভাঙচুর বা পুনরায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কেন্দ্রীয় পর্যায়ে বিএনপির শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি। বিষয়টিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি নতুন সরকারের নমনীয় মনোভাব বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। সরকার গঠনের পর বিএনপির একটি অংশ মনে করছে, ইসলামী দলগুলোর উত্থান, বিশেষ করে জামাত ইসলামীকে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিকভাবে মাঠের বাইরে ঠেলে দেওয়া কৌশলগতভাবে সুবিধাজনক নাও হতে পারে। বিশেষ করে জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান প্রায় একই বিন্দুতে এসে ঠেকেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
বর্তমান সংসদে বিরোধী দলগুলোর সঙ্গে বিএনপির যে টানাপোড়েন তৈরি হয়েছে তার কেন্দ্রে রয়েছে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া ও জুলাই সনদের বাস্তবায়ন প্রশ্ন। সম্প্রতি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করেছে জামাত, এনসিপি সহ কয়েকটি বিরোধী দল। তাদের অভিযোগ, জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিক নয়। অন্যদিকে আওয়ামী লীগ ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। ফলে এই ইস্যুতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে নীরব সমঝোতার একটি ক্ষেত্র তৈরি হয়েছে, এমন ধারণা রাজনৈতিক অঙ্গনে জোরালো হচ্ছে। নির্বাচনের আগেও গণভোট ইস্যুতে আওয়ামী লীগ না ভোটের পক্ষে প্রচারণায় সক্রিয় ছিল। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি কোনো অবস্থান নেয়নি, তবু তৃণমূল পর্যায়ে অনেক নেতাকর্মী না ভোটের পক্ষে প্রচারণা চালান। সে সময় থেকেই দুই দলের মধ্যে দূরত্ব কিছুটা কমতে শুরু করে বলে মনে করেন বিশ্লেষকেরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ এখন সরাসরি বড় কর্মসূচির বদলে উপস্থিতি জানানোর কৌশল নিয়েছে। ছোট ছোট প্রতীকী কর্মসূচির মাধ্যমে তারা সংগঠনের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। একই সঙ্গে তারা দেখছে বিএনপির প্রতিক্রিয়া কতটা কঠোর বা সহনশীল হয়। এই প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে ভবিষ্যতের কৌশল। অন্যদিকে বিএনপির একটি অংশ মনে করছে বহুদলীয় গণতন্ত্রে একটি বড় দলকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রাখা দীর্ঘমেয়াদে রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে এবং এতে তৃতীয় শক্তি লাভবান হতে পারে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন। এই বক্তব্যকে রাজনৈতিক মহল কেবল ব্যক্তিগত মন্তব্য হিসেবে দেখছে না, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তিনি সব সময় উন্মুক্ত। তিনি এমন একজন মানুষ যে সব সময় আলোচনায় বিশ্বাস করে, তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক, এটাই তার কৌশল। বিএনপির বিপুল বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে সমাধান হবে। সবশেষ গত 8ই ফেব্রুয়ারি নতুন সরকার মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে আওয়ামী লীগের বিষয়ে সরকার অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা তারা রাজনৈতিকভাবে পরে জানাবেন। এ নিয়ে সরকারে আলোচনার পরে জানা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চাইছে ইসি। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে। এই 3 সিটি কর্পোরেশন নির্বাচন শেষে পর্যায়ক্রমে বাকি 9 সিটি কর্পোরেশন এবং পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। 2024 সালের 5ই আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 497 উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন। ইসি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা উঠেছিল। সে সময় 3 বড় সিটি কর্পোরেশন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয়। পরে অবশ্য বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তির কারণে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সম্মতি দেয়নি সরকার। সরকার বিরুদ্ধে সমালোচনা দানা বাঁধার আগেই নির্বাচনে 2/3 জয়ের আমেজ টাটকা থাকতে থাকতে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনগুলো সেরে ফেলতে চায়। নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেছেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। বিএনপির শীর্ষ নেতাদের কয়েকজন মনে করেন, এই স্থানীয় সরকার নির্বাচনগুলোর আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে বিএনপিকে একটি সিদ্ধান্ত নিতে হবে। কারণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদের একটি বড় অংশের ভোট বিএনপির বাক্সে পড়েছিল। ভোটার হিসেবে দেখা গেছে, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। বিষয়টিকে মাথায় রেখে স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকার আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায়। না হলে স্থানীয় সরকার নির্বাচনে
একই ভোট ব্যাংক বিএনপির বিরুদ্ধে গেলে উল্টো ফল আসতে পারে। অন্যদিকে জামাতের নেতারা মনে করেন অনেক এলাকায় যেখানে বিএনপি নেতারা আওয়ামী লীগের উপর নির্যাতন চালিয়েছিল সেখানে আওয়ামী লীগ জামাতকে ভোট দিয়েছিল। আবার স্থানীয় সরকার নির্বাচনের আগে সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে জামাত ইসলামী বিরোধিতা করলেও সেটি হিতে বিপরীত হতে পারে। যদিও জামাতের জোটে থাকা এনসিপি মনে করে বিএনপির গ্রিন সিগন্যাল থাকার কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা কার্যালয়গুলো খুলছে। দর্শক, 2024 সালের 12ই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা 2 থেকে একটি আদেশ জারি করা হয়েছিল। ওই আদেশটি জারির জন্য সরকার এর আগে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনটি সংশোধন করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18-1 নম্বর ধারায় বলা হয়েছিল, এই আইনের উদ্দেশ্য পূরণ করবে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সাথে জড়িত আছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে। কোন দল বা দলের কার্যক্রমকে সরাসরি নিষিদ্ধ করার কোনো বিধান এই আইনে ছিল না। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তড়িঘড়ি করে 2009 সালের আইনের সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে এই শব্দগুলোর পর সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে এমন শব্দগুলো যোগ করে নতুন অধ্যাদেশ জারি করে। আর তাতেই রাতারাতি নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী লীগের কার্যক্রম। সরকারের সাথে সুর মিলিয়ে নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রতীক স্থগিত করে। সরকারের সূত্রগুলো বলছে, এখন সরকারের মধ্যে আলোচনার বিষয় হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে সেটি কোন প্রক্রিয়া করা হবে। এখানে 3টি প্রক্রিয়া নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রথমত, যেহেতু সরকার নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সে কারণে সরকার চাইলে এই আদেশ যে কোনো সময় প্রত্যাহার করতে পারে। তবে বিএনপি নীতি নির্ধারকদের কেউ কেউ মনে করেন এই সরাসরি সরকারি আদেশে প্রত্যাহারের চেয়ে অন্য কোনো প্রক্রিয়া হলে সেটি অনেক বেশি যুক্তিসঙ্গত হবে। সেক্ষেত্রে দ্বিতীয় প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ হলেও বেশ কৌশলী। যেহেতু অধ্যাদেশ জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাই সন্ত্রাস দমন অধ্যাদেশটি নতুন সংসদের প্রথম কার্যদিবস শুরু হলে পরবর্তী 30 দিনের মধ্যে সংসদে পাশ হতে হবে। বিএনপির শীর্ষ নেতারা মনে করেন এই পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে। অধ্যাপক ইউনূসের সরকার ক্ষমতায় ছিল 559 দিন। এই কয়দিনে মোট 132টি অধ্যাদেশ জারি করেছে তারা। আইন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার 2024 সালে 17টি, 2025 সালে 80টি এবং 2026 সালে 17 ফেব্রুয়ারি আগ পর্যন্ত 35টি অধ্যাদেশ জারি করে। এইসব অধ্যাদেশকে সংবিধান অনুযায়ী আইনে পরিণত করতে হলে বর্তমান সরকারকে দিনে গড়ে 4.5টি করে অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে হবে, যেটি কোনোভাবেই বাস্তব ভিত্তিক নয়। সংবিধানের 93 অনুচ্ছেদে বলা আছে, অধ্যাদেশ জারি হওয়ার পর সংসদের প্রথম বৈঠকে এসব অধ্যাদেশ উপস্থাপন করতে হবে। রাষ্ট্রপতির জারি করা এসব অধ্যাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার 30 দিনের মধ্যে আইনে রূপান্তর করতে হবে, না হলে অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এমনিতে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া সহ সব কাজের সঙ্গে বিএনপি পূর্ণ একমত ছিল না, ফলে সব অধ্যাদেশ আইনে রূপান্তর হবে কি না এ প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি নীতি নির্ধারকদের একটি অংশের মত হলো সন্ত্রাস দমন আইনের মতো কালো আইনটি সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। বিএনপি এমন কালো অধ্যাদেশকে পাশ করে বিতর্কের জন্ম দিতে চায় না। জাতীয় সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে 26শে ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে। সেদিন শুরু হলে আগামী 28শে মার্চের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। এর মধ্যে যেগুলো আইনে পরিণত হবে না সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা অকার্যকর হয়ে যাবে। ফলে সন্ত্রাস দমন অধ্যাদেশটি যদি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় তখন এমনিতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাটি অকার্যকর হয়ে যাবে। তাছাড়া কোনো অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রয়োজন হলে তার খসড়া মন্ত্রিসভায় ওঠাতে হবে, কিন্তু অন্তর্বর্তী সরকার হরে দরে এত অধ্যাদেশ করেছে যেগুলো 1 মাসের মধ্যে ভেটিং করা প্রায় দুঃসাধ্য। সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার ক্ষেত্রে তৃতীয় প্রক্রিয়াটি হলো উচ্চ আদালতের রায়। যদি কেউ অন্তর্বর্তী সরকার আদেশকে চ্যালেঞ্জ করে রিট করে সেক্ষেত্রে আদালতের রায়ের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এক্ষেত্রে আদালত যদি
সিদ্ধান্তটি সরকারের উপর ছেড়ে দেয়, তাহলে সরকারের জন্য আবারও বিষয়টি নতুন করে জটিলতা তৈরি করতে পারে। এদিকে আওয়ামী লীগের মাঠে অবস্থান এবং দলটি নিষেধাজ্ঞা তুলে নিলে কেমন প্রভাব হতে পারে তা জানাতে সরকার উচ্চ পর্যায় থেকে দুটি গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে প্রকাশ্য সমঝোতা না থাকলেও আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটি নীরব সমীকরণের আভাস মিলছে। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও জাতীয় রাজনীতির পরবর্তী পদক্ষেপের উপর। তবে এটি নিশ্চিত হওয়া গেছে, স্থানীয় সরকার নির্বাচনের আগেই বিএনপি এ বিষয়ে সিদ্ধান্ত সেরে ফেলতে চায়। সামনে রাষ্ট্রপতি নির্বাচন অথবা রাষ্ট্রপতি অপসারণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিদায় নেওয়ার পর এখন সবচেয়ে যে জটিল, কুটিল এবং ভয়ঙ্কর একটি খেলা আগামীতে জাতিসংঘ অপেক্ষা করছে। যদি সেটা শান্তিপূর্ণভাবে হয় আলহামদুলিল্লাহ, আর যদি এই রাজনীতির যে শতরঞ্চি বা রাজনীতির যে খেলাধুলা, সেই খেলাতে 19-20 হয়, হেরফের হয়, সর্বনাশ হয়ে যাবে, মারাত্মক সর্বনাশ হয়ে যাবে। আমি আমার নিজের জীবনে যে জিনিসগুলো দেখেছি, যে আমি পরিশ্রম ছাড়া অপ্রত্যাশিতভাবে অন্যের দয়ায়, অন্যের করুণায় বা অন্যের খেয়াল খুশিতে যখন কোনো একটা জিনিস গ্রহণ করেছি, পেয়েছি, ভোগ করেছি, ওটা আমার জীবনে ভীষণ রকম অপমান, দুর্ভোগ, দুর্দশা, লাঞ্ছনা, গঞ্জনা ডেকে নিয়ে এসেছে। আমি যখন আমার নিজের পরিশ্রম লব্ধ কোনো কাজ করেছি, বা আমার একটা সার্কেল আছে, জীবনের একটা রোড ম্যাপ আছে, যেটা পরিণত বয়সে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে তার পক্ষে কোন কাজটি করা শোভনীয়, কোন কাজটি করা অশোভনীয়। চোর কখনো রাতারাতি যদি ভালো কাজ করতে যায় ধরা খাবে। ও চুরির মধ্যেই হয়তো ওর জীবনের একটা সার্কেল রেখে দেওয়া হয়েছে। ও হঠাৎ অলি আল্লাহ হতে চাইলে, মসজিদ থেকে নামাজ পড়তে চাইলে, ওই দিন সে জুতা চুরি করে না, কিন্তু লোকজন তাকে জুতো চুরির জন্য মারধর করবে। আবার কোন একজন অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ, সে হয়তো একদিনের জন্য যে কোনো একটা লাউ চুরি করে বসলো, সে এমন শাস্তি পাবে যেটা কল্পনা করার মতো নয়। যে মানুষ দাতা, অন্যকে দেয়, সে মানুষ যদি কোনো কারণে অন্যের একটা জিনিসের প্রতি লোভ হলো, যে উইশ, এই লোকটা যদি আমাকে সেটা দিত, এবং সেই লোকটা তাকে সেটা দিল, সে চেয়ে নিল বা চাইলো না, এমনি দিল, দেখবে যে তার সেই দাতা যে গুণাবলীটা, সেটা আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। সে আর দাতা থাকতে পারবে না, গহিরা হয়ে যাবে। ভোগী, যে মানুষ মানুষকে খাওয়ায়, শুধু মানুষকে খাওয়ায়, সে যদি কোনো কারণে অন্য মানুষটা খেতে পছন্দ করে বা বাধ্য হয়, বা অন্য মানুষটা খেতে যায়, তার সে সম্মানটা থাকে না। তো আমার এই নিজের জীবন দিয়ে আমি এটা জিনিস বললাম, যে আমার জীবনে সব ক্ষেত্রেই পরিশ্রম, সম্মান, মর্যাদা, যা কিছু যতটুকু আমার অর্জন, প্রত্যেকটার পিছনে আল্লাহর দয়া, করুণার সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ মেহনত করার সুযোগ দিয়েছেন। কারো দয়া, করুণা, কোনো মানুষের সাহায্য জন্য আমাকে কোনোদিন আমার শৈশব থেকে এই পর্যন্ত কোথাও যেতে হয়নি। আমাকে আল্লাহ সবকিছু এমনি এমনি দিয়েছেন, পরিশ্রম এবং তার দয়া। কিন্তু মানুষের দয়া করুণার জন্য যেতে হয়নি। কখনো কখনো যে চেষ্টা করিনি তা নয়, চেষ্টা করেছি, খুব খারাপ ফলাফল এসেছে। তো এরকম যেটা বলছিলাম, যে এখন যারা রাজনীতিতে কতগুলো নর্মাল সার্কেল আছে, সেই সার্কেলের বিনিময়ে যদি সেই সীমার মধ্যে থেকে মানুষ কাজকর্ম করে, তখন তার বরকত থাকে। শেখ হাসিনার বরকত ছিল, বঙ্গবন্ধুর বরকত ছিল, যতদিন পর্যন্ত তারা নিজেদের মেহনতের ফসল ভোগ করেছেন। কিন্তু যে মুহূর্তে নিজেদের মেহনতের বাইরে গিয়ে তারা আমলাদের, কামলাদের, বিভিন্ন মানুষের কুবুদ্ধি, অন্যকে ঠকানোর এবং অন্যকে বঞ্চিত করার যে দুর্বিসন্ধি, এই জিনিসগুলোর উপর তারা ভর করেছেন, অমনি তাদের যে প্রাপ্য সম্মান, মর্যাদা, সেটা আল্লাহ তাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে গেছেন। যে দেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছেন, মহান মুক্তিযুদ্ধে যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, তাদের লোকজন আজকে দেশ ছাড়া। এর চেয়ে অপমান, এর চেয়ে কষ্ট, এর চেয়ে খোদাই গজব আর হতে পারে না। যারা দেশের প্রয়োজনে, নিজের প্রয়োজনে বিদেশে থাকেন, তাদের কথা আলাদা। কিন্তু দেশ থেকে যারা পালিয়ে অপমান থেকে বাঁচার জন্য, মামলা মোকদ্দমা থেকে বাঁচার জন্য বিদেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, ওই দেশের শিয়াল কুকুরের চাইতেও তাদের যে
মানে করুণ দশা, অনেক অনেক নিন্দনীয়। তো যেটা বলছিলাম যে এই যে একটা নির্বাচন হয়ে গেল, আমি কিচ্ছু বলবো না, আল্লাহ সাক্ষী, আর যারা এই নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন তারা সাক্ষী। হতে পারেন তারা ওলি আল্লাহ, হতে পারেন তারা সাধারণ মানুষ, হতে পারেন তারা অনেক ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু তারা বুকে হাত দিয়ে জানেন যে এই নির্বাচনটি হলো, এই নির্বাচনের আগে কোথায় কয়টি বৈঠক হয়েছে, এই নির্বাচনের ফলাফল কেমন হবে, কোনটা কি হবে তারা জানেন। তো কাজেই সেই যে একটা নির্বাচন হলো, আপাত দৃষ্টিতে সব শুনশান, শান্তিপূর্ণ সবকিছু, কিন্তু পর্দার আড়ালে যা কিছু হয়েছে আপনি আমি না দেখলে তো আল্লাহ তো দেখেছেন। এই বাংলাদেশে একজন প্রধান নির্বাচন কমিশনার সিইসি নুরুল হুদা আমার খুব ঘনিষ্ঠজন ছিলেন, তার মতো ভালো মানুষ খুব অল্প আছেন। সেই নুরুল হুদা সাহেব তার নিজের ঘরের মধ্যে, উত্তরাতে বাড়ির মধ্যে জুতো পিটা খেয়েছেন, চট থাপ্পড় কিলখুশি খেয়েছেন, জুতোর মালা পরিয়ে লাথি গুঁতো দিয়ে তাকে এখন জেলখানায় ঢোকানো হয়েছে। হাবিবুল আওয়াল আমার ডিপার্টমেন্টের বড় ভাই, ল ডিপার্টমেন্টের, অনেস্ট কাকে বলে, সততা কাকে বলে, 2024 নির্বাচনের জন্য তিনি যেভাবে নিন্দিত হয়েছেন, যেভাবে তিনি নুরুল হুদার ঘটনার পরে মব আতঙ্কে অস্থির হয়ে পড়েছিলেন, পুলিশ ডেকে তারপর তিনি আত্মসমর্পণ করে জেলখানায় ঢুকে এখন প্রাণ বাঁচাচ্ছেন। এইভাবে মানুষের যে হক, সেই হক নষ্ট করলে আপনি সামনে থাকেন, পিছনে থাকেন, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেন, ঘ্রাণ শুকেন, মানুষের হক নষ্ট করলে দুনিয়াতেই এটার বিচার হয়ে যায়। কেউ রক্ষা পায়নি। স্বাধীনতার পর থেকে আজ অবধি বঙ্গবন্ধু রক্ষা পেয়েছেন? জিয়াউর রহমান কি আপনার কি মনে হয় তার যে মৃত্যুটা খুব স্বাভাবিক মৃত্যু? এরশাদের অপমান, এরশাদের ক্ষমতাচ্যুতি, এরশাদের মৃত্যু স্বাভাবিক? রওশন এরশাদের অবস্থা কি? এবং খালেদা জিয়ার অবস্থা কি? তিনি যে কষ্ট করেছেন, আপনার কি মনে হয় তিনি শুধু পুণ্যময় কাজ করেছেন, ভালো কাজ করেছেন, আর শেখ হাসিনা তাকে শাস্তি দিয়েছে? আপনার কি তাই মনে হয়? এর মধ্যে কি কোনো প্রকৃতির লীলা খেলা নেই? 17 বছর তারেক রহমান সাহেব দেশের বাইরে কাটিয়ে আসলেন, তিনি যে 17 বছর অপমানজনক একটা জীবন যাপন করেছেন, কিংবা একাগারের সময় তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, এটা কি আল্লাহর জমিনে এমনি এমনি কোনো ঘটনা ঘটে? বলেন তো। তাহলে আল্লাহ দায়ী হবেন না যে ঠিক আছে তারেক রহমান সাহেব নির্দোষ ছিলেন, ফুলের মতো পবিত্র ছিলেন, তাকে মিলিটারি নিয়ে মেরেছে, কোমর ভেঙে দিয়েছে, কাজেই আল্লাহ ন্যায় বিচারক নন, আল্লাহ ভুল করেছেন, এই কথা আপনি বলার সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে। আর আপনি যদি এই কথাগুলো বলেন, বিশ্বাস করেন, তখন আপনার প্রশ্ন করা আপনার জন্য ফরজ হয়ে যায় যে আপনি এই যে 17 বছর এত কষ্ট করলেন, আপনি এখান থেকে আবার নিয়ামত পেলেন, কিভাবে পেলেন? আপনি তওবা করেছেন, অনুশোচনা করেছেন, আল্লাহ কাছে আপনি কিভাবে আত্মসমর্পণ করেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে আবার নতুন একটি নিয়ামত আপনাকে দান করলেন? এই প্রশ্ন করে আপনার জন্য ফরজ। আপনি যদি সেই কৌশল জেনে নেন তারেক রহমান সাহেবের কাছে, তারপর নিজে অনুসরণ করেন নিজের ভুলের জন্য, তখন আপনার আত্মশুদ্ধি হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার নেতা ভুল করতে পারেন না, সব ভুল মঈনুদ্দিন ফখরুদ্দিনের, সব ভুল মাসুদউদ্দিনের, সব ভুল শেখ হাসিনার, তাহলে আপনি গাফিল হয়ে যাবেন। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তারেক রহমান গেছেন অতীতে আল্লাহর হুকুমে, আবার আসছেন আল্লাহর হুকুমে, এটি আপনাকে বুঝতে হবে। যা বলছিলাম, সামনে রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক খেলা হবে। সেই খেলার আগে বর্তমান রাষ্ট্রপতি কি মেয়াদ পূর্ণ করবেন নাকি চলে যাবেন? দিস ফার্স্ট প্রশ্ন। সম্ভবত তাকে চলে যেতে বলা হবে বা তিনি চলে যাবেন। দ্বিতীয়ত, কে হবে রাষ্ট্রপতি? ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিএনপির কোনো কর্তা ব্যক্তি? এখানে আমি শুধুমাত্র ওই একটা শব্দ স্মরণ করে দিতে চাই, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির কোনো কমিটমেন্ট থাকে বা ছিল, এই কমিটমেন্ট বিএনপিকে রক্ষা করতে হবে। যদি বিএনপি সেটা না করে, তাহলে বিএনপির এখান থেকে পতন শুরু হবে। এই জন্য বললাম ভয়ঙ্কর খেলা। বিএনপি যদি কমিটমেন্ট না রাখে,
আবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কোনো কমিটমেন্ট ছিল না, তার দলের যে লোকজন রয়েছেন তাদের হক নষ্ট করে তারা যদি একটা ভাব দেখানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করেন, এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর খেলা হবে। 3 নম্বর হলো যে হা না ভোট, সংবিধান সংশোধন এবং জুলাই সনদ, এগুলোতে যেই বিষয়গুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেইগুলো ছাড়া যেগুলোতে অ্যাগ্রি করেছেন সেই অ্যাগ্রির বিষয়গুলো তাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা নিয়ে যদি রাজপথ উত্তপ্ত হয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে, ইনক্লুডিং আওয়ামী লীগ। এই সুযোগে সামাল দিতে পারবে না তারেক রহমান সাহেব, ফলে তাদেরকে কমিটমেন্ট রক্ষা করতে হবে। এখন সেই হানা ভোট নিয়ে, উচ্চ কক্ষ নিয়ে, সংবিধান সংশোধন নিয়ে অনেকেই উল্টো উল্টা কথাবার্তা বলছেন। এটা ঠিক হচ্ছে না, এই কথাগুলো তাদের আগে বলা উচিত ছিল। তারা আমি আগেও টকশোতে কথাগুলো বলেছে যে বিএনপি খুব ধৈর্য ধারণ করছে, তারা বলছে আগে বিয়েটা হোক না, হাঙ্গাটা হয়ে যাক, তারপর দেখা যাবে। এখন ক্ষমতা লাভ করা হয়ে গেছে, এখন তারা যদি অতীতে শেখ হাসিনার মতো তাড়াহুড়ো করে কোর্টের রায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিটা বাতিল করে দেওয়ার মতো এইবারও এই জুলাই সনদের সবকিছু তারা বাদ দিয়ে দেন, বিশ্বাস করেন, মুহূর্তের মধ্যে বারুদের মতো রাজপথ উত্তপ্ত হয়ে পড়বে। মুহূর্তের মধ্যে রাজপথ। এই যে এখন আমরা ঠাট্টা করছি, এই রাজুতে আয়, হাসনাত সার্জিসদেরকে নিয়ে আমরা ঠাট্টা করছি, এখন তাদের কথা মতো রাজুতে কেউ আসছে না। বিশ্বাস করেন, বিএনপি যদি তাদের অঙ্গীকার রক্ষা না করে আবার রাজুতে আয়, সবাই রাজুতে চলে আসবে, সবাই রাজুতে চলে আসবে। আমাদের এই দেশ পরিবর্তন হতে খুব দেরি লাগে না। আর যদি বিএনপি তাদের অঙ্গীকার রক্ষা করে অক্ষরে অক্ষরে সব পালন করেন, তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্টেল হয়ে যাবে, রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে পড়বে। বিএনপির সাথে যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর কমিটমেন্ট থাকে আর রাষ্ট্রপতির সেই ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে থাকে, শেষ দিন পর্যন্ত তারেক রহমান বিপদ বিপত্তি বোধে থাকবেন। আবার যদি কমিটমেন্ট বন্ধ করে তিনি যদি তার নিজের পছন্দের মতো লোককে, তার স্ত্রীকে রাষ্ট্রপতি বানান এই জুলাই সনদের অধীনে, তাহলে ওই যে কমিটমেন্ট রক্ষা না করার কারণে ক্ষুধার গজব তার চারিদিকে ঘুরতে থাকবে। তাহলে বুঝতে পারেন যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তারপর জুলাই সনদ পাশ করা নিয়ে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, আমরা যা কিছু দেখছি এটাই প্রথম এবং শেষ খেলা নয়। তারেক রহমান সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তাঘাটে চলাফেরা করছেন সাধারণের মতো। ইটস নট দ্য লাস্ট সিনারিও, মেবি আরো অনেক কিছু অপেক্ষা করছে।